বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ডাক্তার খাস্তগির স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর ছাত্রীদের স্বাগতম। আমি নার্গিস আক্তার, সহকারী শিক্ষক, ডাক্তার খাস্তগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে পড়াবো। তার আগে দুইটি গদ্য তোমাদের পড়ানো হয়েছে, পদ্য এই পর্যন্ত পড়ানো হয় নাই, সেজন্য আজকে একটি পদ্য পড়াবো। প্রথম পদ্যটির নাম নতুন দেশ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষার্থীরা, এই কবিতাটি পাঠ শেষে তোমরা যা জানতে পারবে তা হলো: 1. প্রাকৃতিক সৌন্দর্যের নানা দিক সম্পর্কে জানতে পারবে। 2. শিশু মনের কৌতূহলী ভাবনার পরিচয় শিখতে পারবে। 3. অজানাকে জানার সীমাহীন ব্যাকুলতা প্রকাশ করতে পারবে। তাহলে নতুন দেশ কবিতাটির কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার আগে আমরা ওনার পরিচয় তোমরা ক্লাস 5-6-এও পড়েছ। তোমাদের ইতিমধ্যে যে গদ্য পড়ানো হয়েছে সেখানেও কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিত তোমরা জানতে পেরেছ। আশা করি তোমাদের মাথায় সেই কবির জন্ম মৃত্যু উল্লেখযোগ্য গ্রন্থ, ওনার অবদানগুলা মনে আছে। যদি মনে না থাকে আবারও আপা বলছি, একটু খেয়াল করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। উনি মৃত্যুবরণ করেন 1941 সালের 7ই আগস্ট। 17 বছর বয়সে উনি বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন। সে পড়া শেষ না হইতে দেশে ফিরে আসেন তিনি। স্বশিক্ষা ও সাধনায় একক অবদানে তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে এত সমৃদ্ধ করেছেন যে যার কোনো তুলনা নেই। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত, সাহিত্যের সকল শাখা তার আশ্চর্য অবদানে সমৃদ্ধ হয়েছে। অনন্য সাধারণ তার প্রতিভা অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে সাহিত্যিক, চিন্তক, শিক্ষা সংগঠক, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য প্রযোজক, অভিনেতা, অনবদ্য চিত্রশিল্পী। এছাড়া তিনি শান্তিনিকেতন ও বিশ্বভারতীর মতো নতুন ধারার শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তোলেন। শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে, এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি মানসী, সোনারতরী, চিত্রা, খনিকা, বলাকা তার অন্যতম কাব্যগ্রন্থ। ছোটদের জন্য তিনি বেশ কিছু কাব্যগ্রন্থ রচনা করেন, সেগুলোর মধ্যে আছে শিশু, শিশু ভোলানাথ, খাপছাড়া প্রভৃতি। ছোটদের জন্য লেখা তার বিভিন্ন রচনা সংকলিত হয়েছে কৈশোরক নামে একটি গ্রন্থে। তাহলে এবার আসো আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই। নতুন দেশ, রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটি আমরা একটু পড়ি। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলে ঢেউয়ে নাচে। নদীর ঘাটে, তোমরা জানো সাধারণত নদীর ঘাটে নৌকা বাঁধা থাকে। সেই বাঁধা নৌকাগুলা যখন বাতাস আসে তখন কিন্তু সেইগুলি এদিক ওদিক দুলতে থাকে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। যে নদীর পাশে পানিতে যেখানে নৌকা ছিল, কিন্তু আজ ছবিতে যে কৃষককে দেখতে পাচ্ছ, সে আজ সেখানে গিয়ে দেখে নৌকাটি সেই পাড়ে বাঁধা নেই, সেটা মাঝ নদীতে চলে গেছে ভাটার টানে। ভাটা কি সেটা তোমাদেরকে আমি পরে বলবো, তার আগে একটু বলে নেই, তোমাদের শব্দার্থ আছে।
ভাটা হলো যখন চন্দ্র ও সূর্যের আকর্ষণে পানি বেয়ে উঠে তারপর নেমে যায়। এখানে নেমে পানি বেয়ে উঠে নেমে যাওয়াকে বলা হয় ভাটা। আর তার আগে যখন এটা বেয়ে ওঠে তখন সেটাকে বলা হয় জোয়ার। তাহলে মনে রাখবা, চাঁদ ও সূর্যের আকর্ষণে যখন সমুদ্র বা নদীর পানি বেড়ে ওঠে সেটা হলো জোয়ার। তোমাদের এখানে কিন্তু ভাটার কথা বলা হয়েছে, আর যখন সেই পানিটা নেমে যায় সেটা হলো ভাটা। মাছ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে, অর্থাৎ পানিটা যখন নিচের দিকে তলিয়ে যায় তখন নৌকাটা জানি কোথায় চলে যায়। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। এই ছোট্ট কিশোর কল্পনায় যে নৌকাটা যখন দূরে কোথাও চলে যায় সেখানে জানি কেমন ধরনের মানুষ থাকে, কেমন প্রাকৃতিক দৃশ্য থাকে, এগুলি সে ভাবতে থাকে। থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। সে ভাবছে বা সে দেখে তার আশেপাশে যারা ছোট শিশু আছে তারা সবাই কিন্তু বেশিরভাগই বাসায় থাকে। বেশি দূর হলে ওরা খেলার মাঠে যায়, স্কুলে যায়, মাদ্রাসায় যায়। পাশে যদি কখনো বাজার থেকে থাকে সেটাও তারা বাবার সাথে, ভাইয়ের সাথে, হ্যাঁ, চাচাদের সাথে যায়। কিন্তু তার মনে সাত জায়গায় এই যে নৌকাটা ভেসে যাচ্ছে সেটা নতুন কোন শহরে যাচ্ছে, কোন বনে যাচ্ছে, তার মনে কৌতূহল। দূর সাগরের পারে জলের ধারে ধারে নারকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। সে এখান থেকে নদীর পাড় থেকে দেখতেছে দূর সাগরের পারে জলের ধারে অনেক নারকেল বন, সারি সারি নারকেল গাছ, যেখানে সেগুলি দাঁড়িয়ে আছে। এগুলিকে ছোট্ট বালকটা কল্পনায় দেখতে পায়। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে। তাহলে নীল আকাশের মাঝে কি সেজে আছে? পাহাড় চূড়া। বরফ ভেঙে ডিঙ্গিয়ে যাওয়া দুধ তা পারে না যে। নৌকাটা যখন পানিতে ভেসে যায় তখন কিন্তু সামনে তার যত বাধাই পড়ুক, বরফ পড়ুক আর যাই পড়ুক, সে কিন্তু সবকিছু পার হয়ে ধীরে ধীরে বাতাসের টানে অনেক দূরে চলে যায়। কিন্তু কোথায় কত দূরে চলে যায় সেই কৌতূহলটাই তার শিশু মনে বারবার জাগরিত হয়, যে এই ভাটার টানে নৌকাটা কোথায় যায় তার কি কোনো ঠিকানা আছে? যেখানে যে নতুন দেশে নতুন পরিবেশে যাচ্ছে সেখানে সেই নগরটা কিরকম, সেখানে কি সে আসলে আদৌ ঠিক মতো বুঝতে পারবে? কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, যেখানে সে যাবে, যে বনের ধারে যাবে সেখানে যে নতুন ফুল নতুন ফল সেগুলি কিরকম? নতুন নতুন পশু, নিশ্চয়ই সেখানে নতুন কোনো পশু থাকবে। যেহেতু সেখানে বন বাদার থাকবে, ফুল ফল থাকবে, তাহলে নিশ্চয় কোনো পশু থাকবে। আর হয়তোবা তার মনের কল্পনায় সেই পশুগুলো দলে দলে বেড়ায়। কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে। ছোট্ট শিশুর কল্পনায় শুধু কেবল দিনে নয়, বিকালে নয়, দিন রাত 24 ঘন্টায় শুধু কি হয়, নৌকাগুলো ভেসে ভেসে যায়। কত রাতের শেষে, অর্থাৎ গভীর রাতে বা ভোর রাতেও নৌকা বাতাসের তোড়ে ভেসে যায়। তার মনে প্রশ্ন বারবারে জাগে, সেগুলি কোথায় যায়? বাবা কেন অফিসে যায়, যায় না নতুন দেশে? ও সেটাও ভাবে যে ওর বাবা প্রতিদিন অফিসে যায়, কিন্তু নতুন কোনো দেশে, নতুন কোনো শহরে, নতুন কোনো জায়গায় কি যায়? যায় না নতুন দেশে। তিনি কি কোনো নতুন শহরে যান না? নৌকা যেভাবে যাচ্ছে, তার বাবা অফিসে যায় কিন্তু নতুন কোনো দেশে যায় না, তার মনও প্রশ্ন জাগে। তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে নতুন দেশ, ছোট্ট শিশুটির, বালকটির মনের ভাবনা, সেই ভাবনার পুরো গল্পটার মূল পাঠ যদি আমরা দেখি তাহলে কি দাঁড়ায়? কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সহজপাঠ কাব্যগ্রন্থ থেকে যে কবিতাটিকে আলোচনা করেছেন সেটি আসলে কিন্তু মূলত অজানাকে জানার সীমাহীন কৌতূহল। এই সীমাহীন কৌতূহলটি কার? এই শিশুটির।
প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষায় এই কবিতায় প্রকাশিত হয়ে যায়। তাহলে আমরা এই পুরো কবিতাটা পড়ে যেটা বুঝলাম সেটা হলো যে অজানাকে জানা সীমাহীন কৌতূহল। তোমরা কিন্তু মনে রাখবা মূল কথাটি হলো পুরো কবিতায় যে অজানাকে জানা সীমাহীন কৌতূহলটা এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষাই কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে। তারপর ভাটার টানে ঘাটে বাঁধা নৌকা নদীটা পেরিয়ে কোথায় যায় তার কি কোনো ঠিকানা আছে? তার তো কোনো ঠিকানা নাই। সবকিছুর একটা শেষ প্রান্ত আছে, সীমানা আছে, কিন্তু এই নৌকাটার কোনো কি নেই, ঠিকানা নাই। হয়তো সেটা কোনো নতুন দেশ হইতে পারে, নতুন পরিবেশ হইতে পারে, নতুন কোনো শহর হইতে পারে। এই যে মনের মধ্যে হাজারো প্রশ্ন, এইসব প্রশ্নের উত্তর জানতে কৌতূহল হবে যে কারোই। তোমরা যখন কোনো বাসে ট্রেনে থাকো, তখন যখন একের পর এক শহর পার হও, তখন তোমরা কিন্তু কল্পনা করো তারপর জানি কি, তারপর জানি কি। ঠিক এই শিশুটিরও কিন্তু অপার প্রশ্ন, অপার কৌতূহল এই ইয়েটাকে, নৌকাটাকে নিয়ে, যে আসলে শেষ পর্যন্ত সে কোথায় যায়। ঠিক তদ্রূপ এ ধরনের প্রশ্ন কিন্তু যে কারোরই জাগে। এখানে আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই শিশু মনের বেকুলতাটা কিন্তু দিয়ে সব শিশুদেরকে, সব মনের কথাটাকে উনি প্রকাশ করতে চেয়েছেন। হয়তো কোনো অসীম সৌন্দর্য, অজানা আনন্দ বা অপার বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে। শেষ পর্যন্ত যদি দেখে আসলে নৌকাটা সুন্দর কোনো জায়গায় যাচ্ছে অথবা কোনো অজানা আনন্দের কাছে যাচ্ছে, সেই যে একটা বিস্ময়কর দেখার দৃশ্য, সেটাই তার মনের মধ্যে অপেক্ষা করে থাকে। অজানার প্রতি এই যে বেকুলতা, শিশুরা তার আশেপাশে সবার মধ্যেও দেখতে চায়। অজানার প্রতি এই বেকুলতা কিন্তু শুধু শিশু নয়, মোটামুটি সবার মধ্যে এটা দেখতে পাওয়া যায়। তাহলে এই কবিতাটার আমরা মূল কবিতাটা সারমর্মটাও বুঝলাম। আসলে প্রকৃতি হলো এটা অজানাকে জানার অপার কৌতূহল। তোমাদের এই কবিতাটিতে খুব একটা শব্দার্থ নেই, মাত্র দুইটি শব্দ, একটা হলো ভাটা আর একটা হলো আপিস। আমরা যদি ক্লাসে থাকতাম এটা কিন্তু বোর্ডে লিখে তোমাদেরকে আমি দেখাতে পারতাম। এই ভাটাটাতে একটা চন্দ্রবিন্দু আছে, যার কারণে এটা মূলত হলো পানি নেমে যাওয়া। আর যখন চন্দ্রবিন্দু ছাড়া ভাটা, সেটা প্রকাশ, সেটারও আলাদা একটা অর্থ আছে। সেটা হলো তোমরা প্রায় মেয়েরাই পথে গ্রামে গেলে দেখবা বিশাল জমির উপর ইট তৈরির ভাটা, সেখানে কিন্তু ওই ভাটায় চন্দ্রবিন্দু নাই। আর যে ভাটাতে পানি নেমে যাওয়া সেটাতে চন্দ্রবিন্দু আছে। চন্দ্রবিন্দুর কারণে শব্দের অর্থটা অনেক পরিবর্তন হয়ে যায়। তাহলে ভাটা, ভাটা একটা হলো ইটের ভাটা, মনে রাখবা চন্দ্রবিন্দু ছাড়া, আর যেটা চন্দ্রবিন্দু সহ সেটা হচ্ছে পানি নেমে যাওয়া। আর আপিস এটা অপিস শব্দের একটা কথ্যরূপ, যেটা সাধারণত এই কথ্যরূপটা আমাদের যে কোনো শব্দেরই মূল রূপ। এবার আমরা একটু নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন দেখো, বহু নির্বাচনী প্রশ্ন। জলের ধারে কি দাঁড়িয়ে আছে? ক নতুন নগর, খ পাহাড় চূড়া, গ নারকেল বন, ঘ নতুন পশু। মেয়েরা তোমরা একটু খেয়াল করো, পড়ার সময় আমরা একটা খেয়াল করছি যে আমাদের জলের ধারে কি দাঁড়িয়ে আছে? নারকেল বন। 2 অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। এখানে কি প্রকাশ পেয়েছে? কি অসীম সৌন্দর্য, না অজানা আনন্দ, নাকি অপার বিস্ময়? এখানে আসলে তোমাদের 4টা অপশন আছে। এক কতে 1 ও 2, খতে 2 ও 3, গতে 1 ও 3, ঘতে 1 2 3। এটা হবে খ 2 ও 3, অজানা আনন্দ এবং অপার বিস্ময়। 3 নম্বর প্রশ্নটি দেখো, উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দেয়। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানে শিশির উপর একটি শিশির বিন্দু। এই উদ্দীপকের উপর ভিত্তি করে 2টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি দেখো, উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? সাদৃশ্যপূর্ণ মানে অনেক মিল রয়েছে।
দেখো, ক সীমাহীন কৌতূহল, খ প্রকৃতির রহস্য, গ অজানাকে জানা, ঘ আকাঙ্ক্ষা। এখানে সম্পূর্ণ কবিতাটাতে প্রতিটা স্তরে স্তরে শিশুটির বা বালকটির সীমাহীন কৌতূহল প্রকাশ পেয়েছে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হলো সীমাহীন কৌতূহল। এবার আসো 4 নম্বর, উক্ত দিকটি নতুন দেশ কবিতার কোন অংশে প্রতিফলিত হয়েছে? ক জানি না কোন দেশে, পচে যাবে শেষে, খ থাকি ঘরে কোণে, সাত জাগে মোর মনে, গ পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, ঘ দূর সাগরের পারে জলের ধারে ধারে। 4 নম্বর প্রশ্নটিতে আমরা তাহলে কোনটার সাথে এই প্রতিফলিত হয়েছে, কোন দিকটির সাথে? এখানে সঠিক উত্তর হলো খ থাকি ঘরের কোণে, সাত জাগে মোর মনে। মেয়েরা, তাহলে আমরা একটা বাড়ির কাজ দিয়ে নেই, তোমরা সবাই খাতায় লিখে নিও। তোমাদের বইতে যে সৃজনশীল প্রশ্ন আছে সেই সৃজনশীল প্রশ্নটাই তোমরা আমার আগের প্রশ্নের সাথে ডেট দিয়ে লিখে রাখবা। তোমাদের এখানে শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে ঋতুতে বেড়াতে যায় সেন্ট মার্টিন দ্বীপে, সেখানকার সামুদ্রিক প্রবাল, সারি সারি নারকেল গাছ, মাছ ধরা, বড় বড় নৌকা, ওর মনে কৌতূহল জাগায়, দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি, পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য এক জগতে। ওর ইচ্ছে হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে, আবার কখন বা আকাশে পাখিয়ে উড়ে বেড়াতে। তাহলে এখানে দিদিটার যেই বেকুল হৃদয়, সেটা আমাদের কবিতার ঠিক শিশুটির মনের মতোই উকিঝুঁকি দিচ্ছে। যে সেই অনুসারে এখানে প্রশ্ন করা হয়েছে, ক নীল আকাশের মাঝে কি সাজে? তোমরা তোমাদের বইতে পড়লে দেখবা যে নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে। ঘরে থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে? তোমরা কিন্তু আজকে দীর্ঘ 1 বছরের চেয়েও বেশি সময় বাসার কোণে থাকতেছো, তার মানে থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে? এখানে তোমাদের বর্তমান যে বন্দি দশা সেটাকেই বোঝানো হয়েছে। থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে? এখানে এই বন্দি দশা অবস্থাকে বোঝানো হয়েছে। পরবর্তীতে কিভাবে তোমরা এখন কল্পনা করতে পারবা যে আমি যদি ঘরে কোণে থাকি, তোমার কল্পনা মনে হয় খাস্তি স্কুলে বাগানটা কিরকম, পিছনে মাঠটা কিরকম, গাছপালাগুলা কিরকম, সেরকম যে মনের ভাবনাগুলা সেগুলি তোমাদের উক্ত প্রশ্নের মাধ্যমে তুলে ধরা হয়েছে। 3 রিদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্য নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। প্রায় নতুন দেশের সাথে এটা অনেকটাই মিল রয়েছে। ঘ উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করেছে, উক্তিটি যথার্থতা মূল্যায়ন করো। হ্যাঁ, আমরা যখন এটা মূল ভাব বর্ণনা করেছি তখন দেখো বারবারে তোমাদেরকে আমি যেটা বলছি যে সম্পূর্ণ কবিতাটাই হলো সীমাহীন কৌতূহলের বা অজানাকে জানা। আশা করি আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদ থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি।